এক ভয়ঙ্কর রাজপ্রাসাদে রাজু তার গার্লফ্রেন্ডের সাথে আটকা পড়ে, যেখানে বাস করত এক রাজার অতৃপ্ত আত্মা। সে তার এক ভয়ানক উদ্দেশ্য হাসিলের জন্য রাজুদের আটকে ফেলে তার মায়াজালে। রাজুরা কি পারবে এই ভয়ঙ্কর আত্মার মায়াজাল কাটিয়ে বাইরে বেরিয়ে আসতে, নাকি সেখানেই আটকা পড়ে যাবে সারা জীবনের জন্য? সেটাই দেখব আজকের গল্প তার রাজা সাবে। শুরুতেই দেখা যায় একজন লোক একটা মানুষের অস্থি দিয়ে একটা টাকার নোটও দেওয়া হয়, যেন সেই অস্থির একটা ঠিকানা করতে পারে। তখন সে নোটটা বাতাসে উড়ে উড়ে একটা জঙ্গলে আসে। লোকটাও নোটের পেছন পেছন যেতে থাকে। তারপরেই সে পালিয়ে আসে একটা রাজমহলের মধ্যে। সেখানে আসতেই সে অদ্ভুত কিছু ফিল করে আর দেখে তার সামনের চেয়ারটা নড়ছে, কেউ যেন কথাও বলছে। তাকে সেই অদৃশ্য ব্যক্তি জানায় অস্থি সহ যা যা আছে তার কাছে সব রেখে যেতে। লোকটা কথা মতো তাই করে। তখনই পেছন থেকে একটা গলা কাটা লোক এসে তাকে সেখানেই কেটে ফেলে। এবার এর কি রহস্য সেটাই আমরা গল্পের মধ্যে ধীরে ধীরে জানতে পারবো। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় রাজু নামের একটা ছেলেকে। সে দেখে একটা ছেলে একটা মেয়েকে ইভটিজিং করছে। এটা দেখেই তো সে ওই ছেলেকে মেরে আচ্ছা মতো শিক্ষা দেয়। পরে তার দাদির সাথে পথে তার দেখা হয়। তার দাদি একটু অসুস্থ ছিল, সে অনেক কিছুই মনে রাখতে পারতো না, ভুলে যাওয়ার রোগ ছিল বলতে পারেন। রাজুর আপন বলতে একমাত্র তার এই দাদিই আছে। তার দাদি সারাক্ষণ তার দাদা কানাকা রাজুর অপেক্ষায় থাকে। আর আজ রাজু রেগে মেগে বলে, কি দাদার খবর পেয়েছো নাকি? সে আবার মরে টরে যায়নি তো? দাদি তো এই কথা শুনেই বেহুশ হয়ে যায়। বুঝুন সে তার স্বামীকে ঠিক কতটা ভালোবাসে। বাড়ি ফিরে রাজু তার দাদিকে কিছু মেডিসিন দেয় আর বলে, এগুলো খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়ো আর বসে বসে চিন্তা করতে থাকো। আমি চললাম তোমাকে আর এই গ্রামকে ছেড়ে, বুঝতে পারলে? তার দাদি তখন জিজ্ঞেস করে, কোথায় যাবি তুই দাদিকে একা রেখে? রাজু তখন ইমোশনাল হয়ে বলে, আমি আবার কোথায় যাব? আমার এই পৃথিবীতে তুমি ছাড়া কেউ আর আছে নাকি? তোমার তো চিন্তায় থাকার জন্য দাদা আছেন, কিন্তু আমার তো সেটাও নেই। আমার কাছে একমাত্র তুমি আছো। আর সেই তোমাকেই ডাক্তার বলেছে বেশি চিন্তা করলে ব্রেন স্ট্রোক করবে, তুমি মরে যাবে। কিন্তু তুমি আমার কথা শোনো কোথায়? সারাক্ষণই দাদাকে নিয়ে বেকার চিন্তায় থাকো। সে ফিরবে ফিরবে বলে অপেক্ষায় থাকো। তোমার সব ভুলে যাওয়ার রোগ হলেও তুমি এই দাদাকে কিছুতেই ভুলতে পারো না। ওপরওয়ালাই জানেন কি স্ট্যাম্প মেরেছে ওই লোকে তোমার মাথায়। তার দাদি বলে, আচ্ছা আমি তোকে ছুঁয়ে ওয়াদা করছি আমি আর তোর দাদাকে নিয়ে ভাববো না। এই বলেই সে কান্না করতে থাকে, কারণ সে তার নাতনিকে হারাতে চায় না। রাজু তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আর কান্না করতে হবে না, শুধু এই ওয়াদা মনে রাখলেই হবে। তো কিছুক্ষণ পরে দাদি বলে, কিসের ওয়াদা? রাজু তখন এবার হালই ছেড়ে দেয় যে তার দাদি তার দাদাকে কোনো দিনও ভুলবে না। এই মাত্র করা ওয়াদা ভুলে গেছে সে, কিন্তু দাদাকে নয়। এরপর খাওয়ার সময় রাজু বলে, দাদি তোমার হাতের রান্না খুব মজা, তুমি কি রান্নায় এক্সপার্ট কোনো ফ্যামিলি থেকে এসেছো নাকি? তার দাদি তখন বলে, আমি কেন রান্না করব? আমি তো রাজঘরের মেয়ে ছিলাম, কত প্রতিপত্তি ছিল জানিস? রাজু তখন বলে, হ্যাঁ হ্যাঁ জানি, রাজঘরের ছেলে। এই কাহিনী শুনতে শুনতে তো আমি শেষ। দাদি বলতে থাকে, এই কাহিনীর কথায় মনে পড়লো তোর দাদা তো। এই কথা শুনেই তো রাজু তাকে থামিয়ে দেয় আর বলে, দাদি দাদি অনেক হয়েছে, আজকের মতো আর শুনবো না, এবার খাবার খাওয়াও তো আনিতাকে, না হলে সেও তোমার মতো সব ভুলে যাবে। তো এরপর দেখা যায় আজ কারিম মোল্লা আসে তার হবু স্ত্রীর ছবি দেখাতে। সেখানে রাজু দেখে ছবির পেছনে তার দাদার মতো একজন রয়েছে। এটা দেখেই তো সে সাথে সাথে ছবিটা তার দাদিকে দেখায় আর বলে, দাদি দেখো তো, একে দাদার মতো মনে হচ্ছে না? তার দাদি এটা দেখেই বলে, হ্যাঁ উনিই তো। রাজু তখন বলে, দেখেছো, এত বছর ধরে তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাওনি, আর শেষে কিনা এই ফটোতে পেলাম। তারপরে কারিম মোল্লার থেকে ঠিকানা নিয়ে যেখানে সেই ছবিটা তুলেছিল সেইখানের ওই থানার পুলিশকে কল করে রাজু আর মিসিং পার্সনকে খোঁজার জন্য বলে, অর্থাৎ তার দাদাকে। পুলিশ তখন জানায় এত বছর আগের একজনকে খুঁজতে হলে পুলিশকে কম করে হলেও 5 লাখ দিতে হবে, এছাড়া সম্ভব না। রাজু তখন কি করবে? সে কোনো মতে তার বন্ধু আনিতাকে রাজি করায় টাকা দেওয়ার জন্য। সে আসলে সব সময় তার থেকে এভাবেই টাকা নিয়ে থাকে আর আনিতাও কখনো তাকে মানা করে না। তো এরপরেই টাকা নিয়ে রাজু তার দাদির থেকে বিদায় নেয় আর বাসে উঠে পড়ে। এরপরেই সোজা চলে আসে সেই ঠিকানা অনুযায়ী পথে। পথে আসতে আসতেই রাজু একটা সিস্টার মেয়েকে দেখে যে চার্চের প্রেয়ার সং করছিল। তাকে দেখেই তো রাজু রীতিমতো তাকে পছন্দ করে ফেলে আর চার্চে গিয়ে তাকেই শুধু দেখতে থাকে একেবারে মুগ্ধ হয়ে।
তখন দেখা যায় তার পাশে একটা বাচ্চা মেয়ে বসে আরও অনেক কথাবার্তা বলতে থাকে। রাজু তখন জানতে পারে এই বাচ্চাটার হার্টে সমস্যা, তাই তার ফান্ড তুলতেই অনেকের এই আয়োজন। যদি তার অপারেশন এইবারও না হয় তাহলে সে আর বাঁচবে না। রাজু এই কথা জানার পর তো লাখ টাকা সেখানে দিয়েই চলে যায়। সে তার ক্রেডিটও নিতে চায় না, কারণ সে বাচ্চাটিকে মন থেকে হেল্প করতে চেয়েছিল। আর এই বিষয়ে সেই সিস্টার মেয়েটাও জেনে যায়, আর তার আচরণে সে বেশ ইমপ্রেস হয়ে যায়। এদিকে রাজু পৌঁছে যায় থানায়, আর ইন্সপেক্টরকে জানায় এই কেস আমার জন্মের আগেই তৈরি হয়ে গিয়েছিল। আমার দাদি সব সময় রাজবাড়ির কথা বলে। তো কাহিনী হচ্ছে, আমার দাদার রাজবাড়িতে একজন কাজ করত, আর সে রাজবাড়ির সব গুরুত্বপূর্ণ গহনা এবং গুরুত্বপূর্ণ একটা বাক্স নিয়ে একদিন পালিয়ে যায়। আর দাদাও তখন চিঠিতে লেখেন যতদিন না তিনি এগুলো ফেরত আনবেন ততদিন তিনি নিজেও ফিরবেন না। আর এই চিঠি লিখেই তিনি বাড়ি ছেড়ে চলে যান। আর সেই যে যান, তারপর থেকে আর ফিরে আসেননি। আমার দাদি তো তবে থেকেই দাদার পথ চেয়ে বসে আছে। আর এভাবেই অপেক্ষা করতে করতে তিনি আজ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। তার অবস্থা বেজায় খারাপ। এই সব কিছু শুনে ইন্সপেক্টর বলে, আচ্ছা ঠিক আছে, আমি এই ছবিগুলোর ওপর ভিত্তি করে আমাদের সার্চ মিশন শুরু করছি। দেখা যাক কতদূরকে করতে পারি। এদিকে সেই মেয়েটি তো সব সময় শুধু রাজুর কথাই ভাবছিল, কারণ তারও রাজুর সব কিছু বেশ ভালো লেগেছে। তো আজ ঘুম থেকে উঠে তার ফ্রেন্ড স্টেলাকে সে বলতে থাকে, আমার মনে হচ্ছে আমার আর তার আগের জন্মের কোনো সম্পর্ক আছে। স্টেলা এই কথা শুনে বলে, তুই নান হতে চলেছিস। তুই তো জানিস আমাদের জীবনে কোনো ছেলে অ্যালাউড না। আমরা এখানে জানতে পারি এই মেয়েটার নাম বেসি। তো বেসি বলে, হ্যাঁ আমি এটা খুব ভালো করেই জানি, আমি তো অনাথ, তাই আমার হাতে আর কোনো উপায় ছিল না, তাই আমি বাধ্য হয়ে এই পথে এসেছিলাম। আর এই কারণেই আমি ভেবেছিলাম আমি নান হব, কিন্তু এখন মনে হচ্ছে গডও আমাকে ইশারা করছে এই ছেলেটার দিকে, সেই আমার সোলমেট। স্টেলা এসব শুনে বলে, আচ্ছা যদি কালও সে চার্চে আসে তাহলে তোর কথা আমি মেনে নেব, যা। আর যদি না আসে তাহলে কিন্তু এই কাহিনী এখানেই শেষ, এসব নিয়ে আর এগোবি না। তো দেখা যায় পরদিন সত্যি সত্যিই চার্চে চলে আসে রাজু, কারণ সে বেসিকে পছন্দ করে ফেলেছে। তাই তাকে এক ঝলক না দেখতে পারলে তার মন ভরছিল না। কিন্তু সে তো তার আসল নামটা এখনো জানে না। দেখা যায় রাজু বেসির জন্য ক্রিসমাস উপলক্ষে একটা জায়গা সাজাচ্ছিল। তখনই বেসি কল করে, যদিও রাজু জানে না এটা সে। তো বেসি বলে, আমি তোমার দাদার নামে চিটিং কেস করেছি, আর তাই তুমি তাকে বাঁচাতে মিসিং কেস করেছো। রাজু বলে, মানে কি বলছো? তুমি আমার দাদাকে কোথায় পেলে চিটিং করার জন্য? বেসি বলে, 12 মার্চ আমি বাচ্চা মেয়েটার অপারেশনের টাকা জমা দিতে হসপিটালে যাই। তখন লম্বা লাইন ছিল, তাই আমি তোমার দাদাকে রিকোয়েস্ট করি টাকা জমা দিতে সে যেন একটু জায়গা দেয়। তখনই দেখা যায় তার দাদা বলতে থাকে, আমি তোমার টাকা জমা দিচ্ছি, আরও কিছু টাকা অ্যাড করে দাও। মেজি তখন কনফিউজড ছিল যে সে টাকা দিবে কিনা। তখন দেখা যায় রাজুর দাদা তার দিকে চোখ দিয়ে তাকায়, আর সেই সাথে কিছু মন্ত্র পড়ে, যে জন্য বেজি মন্ত্রমুগ্ধ হয়ে সব টাকা দিয়ে চলে যায়। আর এরপরেই টাকাটা নিয়ে পালিয়ে যায় রাজুর দাদা। তাই বেজি রাজুকে রেগে বলতে থাকে, বিশ্বাস না হলে থানায় খোঁজ করো, আমি কেস করে এসেছিলাম। তো এই কাহিনী জানার পর রাজুর তো সব মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল। সেই মুহূর্তে কি রিকোয়েস্ট করবে কিছুই বুঝতে পারছিল না, আর কি বা বিশ্বাস করবে আর অবিশ্বাসী বা কী করবে সেটাও বুঝতে পারছিল না, কারণ সে ব্যক্তিগতভাবে তার দাদাকে কখনোই দেখেনি, তার সাথে কথা পর্যন্ত বলেনি। তাই তার স্বভাব চরিত্র সম্পর্কে তার ভালোভাবে জানা নেই। এই কারণে রাজুর সাথে সাথে তার দাদিকে কল করে আর বলে, দাদি আমার একটা বিষয় জানার ছিল, মানে দাদার কি চুরি করার অভ্যাস ছিল? তার দাদি এই কথা শুনে বলে, ছি ছি, কি বলছিস সেসব? সে কানাকা রাজু, গরিবদের মাসিহা। যদি কোনো গরিবকে কষ্ট পেতে দেখতো তাহলে মহলের সব খাজানা তার পেছনে বিলিয়ে দিত। এতটাই দানবীর ছিল তোমার দাদা, আর তাকে তুমি চোর বলছো? তো এদিকে থানায় এখন আবার দেখা যায় একজন বৃদ্ধ লোককে, আর এদিকে রাজুর দাদার চুরি করা 3 লাখ টাকা চায় বেজি, আর সে জানায় সেই টাকা নিয়েই ছাড়বে সে। এদিকে আবার ইন্সপেক্টর কল করে 3 লাখের জন্য, কারণ চার্চে তো রাজু কিছু টাকা ডোনেট করে দিয়েছিল, তাই ইন্সপেক্টরের টাকা কম হয়েছে। এখন এই 3 লাখ ফেরত না করলে খবরই আছে। তখনই সেখানে ভাইরাবি নামের এক মেয়ে আসে।
পুরো 1 কোটি টাকা নিয়ে, আর বলতে থাকে তার দাদা কানাকাজু ভাইরাবির নানাকে খুব বাজে সময়ে হেল্প করেছিল, আর এই টাকাটা তারই কৃতজ্ঞতা প্রকাশ করতে তার নানা পাঠিয়েছে। তবে ভাইরাবি এই টাকা একমাত্র রাজুর দাদার হাতেই দেবে। এটা আবার ভাইরাবির নানার ইচ্ছা। তো তখন টাকার ব্যাগটা একটা চোর চুরি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু তাদেরকে মারধর করে সেই ব্যাগটা ঠিকই উদ্ধার করে আনে রাজু। এটা দেখেই তো রাজুকে জড়িয়ে ধরে ভাইরাবি আর তাকে থ্যাঙ্কসও জানায়। আর তাদেরকে তখন এভাবে একসাথে দেখে ফেলে বেইজি। আর এরপর সে স্টেলাকে বলে, তুমি ঠিক ছিলে, আমার মুভ অন করা উচিত। রাজু তখন সাথে সাথে ভাইরাবিকে সরিয়ে বলে, এভাবে জড়িয়ে ধরলে আমার এঞ্জেল আমাকে দেখে ভুল বুঝবে। আসলে বেইজিকে সে এঞ্জেল নামেই ডাকতো, যেহেতু সে তার নাম জানতো না। রাজু তখন ভাইরাবিকে বলে, থ্যাঙ্কসের বদলে আমাকে 3 লাখ দিয়ে দাও। তখনই সেখানে তার বন্ধু বলে, নানকে পছন্দ করলি কিভাবে? নানরা তো কখনো কোনো রিলেশনশিপে আসে না, তারা তো আজীবন সেবা করতে করতেই নিজেদেরকে নিয়োজিত রাখে। এই কথাই তো খুবই ভেঙে পড়ে রাজু। সে তো বুঝতেই পারেনি ব্যাপারটা এরকম, আর সে জানতও না এই নিয়ম। ভাইরাবি পরে রাতে বসে বসে কথা বলে রাজুর সাথে, আর সে রাজুকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। বাইরে এসে ভাইরাবি তার নানার সাথে কথা বলে, আর এই নানাই সেদিন থানায় ছিল। ভাইরাবিকে নানা বলে, তুমি এসব কি করছো, নিজে জানো? ভাইরাবি বলে, নানা, আমি তাকে পছন্দ করে ফেলেছি, আর সে মন থেকে খুব ভালো একজন মানুষ, তাকে আমাদের হেল্প করা উচিত। তার নানা তো তখন রেগে মেগে কলটাই কেটে দেয়, আর সে তখন তাকিয়ে থাকে একটা ছবির দিকে। এবার এদিকে রাজুর দাদি একা একাই শহরের দিকে এসে পড়ে, কারণ তার স্বপ্নে নাকি রাজুর দাদা এসে কিছু একটা বলেছে। এই সব কিছু জানার পর তো রাজু আর ভাইরাবি এবার দাদিকে খুঁজতে বের হয়, কারণ তার বয়স হয়েছে, সে কোথায় গিয়ে কি করবে কোনো ঠিক নেই। তখন দেখা যায় দাদিকে কিছু গুন্ডা অ্যাটাক করেছে, তখন তারা তাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে আনে। এরপর রাজু তার দাদিকে ওয়াদা করে যে 2 দিনের ভেতরে সে তার দাদাকে খুঁজে বের করবেই করবে, সে যেন কোনো চিন্তা না করে। তখনই পথে আজ রাজুর চোখে পড়ে যায় ভাইরাবির নানাকে, আর তাকে দেখেই রাজু চিনতে পারে যে এই লোকই তো তার দাদার বাক্স চুরি করেছিল, তাই সে তাকে ধরেই মারধর করতে থাকে। সেই সময় ভাইরাবি এসে তাকে থামায় আর বলে, উনি আমার নানা হয়, আমি এখানে এসেছিলাম তোমার দাদাকে ধরে ওনার হাতে দিতে। এসব শুনে তো রাজু খুবই অবাক হয়। ভাইরাবির নানা তখন বলে, আসলে চুরি তোমার দাদা নিজেই করেছিলেন। তো রাজু, তোমরা যা জানো সেটা সত্য নয়, কাহিনী এখানে পুরোটাই উল্টো। তোমার দাদি আসলে কোনো সাধারণ মানুষ নয়, তিনি ছিলেন গঙ্গা দেবী, দেবনগর সাম্রাজ্যের মহারানী। এখান থেকে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় গঙ্গা ছিল খুব দানপ্রিয় মানুষ, সে এক প্রকার গরিব দুঃখীদের বন্ধুই ছিল বলা চলে। নিয়মিত সে তাদের নিজ হাতে খাবার দিত। তো একদিন তার হাত ধরে খেতে আসে কানাকাজু। কানাকা রাজু গঙ্গার হাত ধরাতে তার সেনাপতি ভাইরাবির নানা এসে তাকে ভীষণ মারে। হ্যাঁ, ভাইরাবির নানা সেখানকার সেনাপতি ছিলেন। সে তখন কানাকা রাজুকে মেরে বলতে থাকে, আমাদের গঙ্গাদেবীর হাত ধরার দুঃসাহস করলি তুই কিভাবে? আজ তো তোর রক্ষাই নেই। এই বলেই সেখানে তাকে ভীষণ মারধর করা হচ্ছিল। গঙ্গার তখন এসব থেকে ভীষণ মায়া হয়, সে ভাবে লোকটা হয়তো ক্ষুধার্ত, তাই সে তার সেনাপতিকে এভাবে মারার জন্য মানা করে। কিন্তু কানাচু ভেবে নেয় সে তো এই অপমানের বদলা নেবেই নেবে, তাই সে ভাবে গঙ্গা দেবীকে ছুতেই আমার রক্ত বের করা হলো, তাহলে কি হবে যদি আমি তার সমস্ত সম্পত্তি কেড়ে নিই, তাও তাকে সহ? খুব মজা হবে। তো কানাকাজু এবার এই চিন্তা নিয়েই বেরিয়ে পড়ে এক ভয়ঙ্কর তান্ত্রিকের খোঁজে, কারণ সে খুব ভালো করেই জানে স্বাভাবিকভাবে কখনোই মহারানীকে সে নিজের করতে পারবে না। তাই এবার সে ঠিক করে তন্ত্রমন্ত্র করেই সে মহারানীকে হাসিল করবে। এবার যে তান্ত্রিকের কাছে সে আসে, সে আগেই তার বলি চায়। কানাকা রাজু এতটাই অধৈর্য ছিল প্রতিশোধ নিতে, সে তার নিজের প্রাণ ঝুঁকিতে ফেলতে দুবার ভাবে না, সাথে সাথে কেটে ফেলে নিজের হাত। আর এসব দেখেই তো তান্ত্রিক সন্তুষ্ট হয়ে যায়, আর তার হাত আবারও জোড়া লাগিয়ে তার তন্ত্রমন্ত্র শেখার জার্নি শুরু করে। সে সময় এক ভয়ঙ্কর সময় কাটায় কালাকা রাজু, আর অবশেষে সে যা চাইছিল তাই পায়। সে মানুষকে তার জাদু দিয়ে সম্মোহন করার ক্ষমতা পেয়ে যায়, সে মানুষের মাইন্ড কন্ট্রোল করার ক্ষমতা পায়, যেটা তার প্রয়োজন মহারানীকে নিজের ইশারায় চালানোর জন্য। তো সেদিন রাতেই মহলে এসে গঙ্গাকে সে একটা মন্ত্র পড়ে ডাকে, আর এক মন্ত্র পড়া প্রসাদ খাওয়ায়। এতেই তো সে সম্পূর্ণভাবে কানাকা রাজুর বশে চলে যায়। আর তারপরেই তাকে বিয়ে করে আগামী 1 বছরের মধ্যে সমস্ত রাজকোষাগারের সম্পত্তি খালি করে ফেলে সে। আর শেষে
যে স্বর্ণ ভর্তি বাক্সটা ছিল তার দায়িত্ব ভৈরবীর নানাকে দেওয়ার ভান করে সে সেটা সহ নিয়ে পালিয়ে যায় আর বলে যায় সে এটা খুঁজতে বেরিয়েছে। তারপর রাজমহল থেকেই গঙ্গাকে বিতাড়িত করা হয়, আর গঙ্গা এই স্বামী হারার শোক নিয়ে এক সাধারণ মানুষের মতোই জীবনযাপন করা শুরু করে। আর তার স্বামীকে ভালো মানুষ ভেবে সে এখনো খুঁজে যাচ্ছে। এই সব কিছু রাজু জানার পর বুঝতে পারে তার দাদি তাকে বড় করতে কতটা কষ্ট করেছে। তাই সে তার দাদিকে সাথে সাথে কল করে আর বলে, দাদি, তুমি রাজবাড়ির হয়েও এত কিছু কিভাবে সহ্য করলে? তার দাদি তখন বলে, কি হয়েছে তোর, এভাবে বলছিস কেন? রাজু বলে, কিচ্ছু না, আমার শুধু একটু কষ্ট হচ্ছে দাদি। দাদি তখন বলে, দেখ, তুই ভুলে যাবি না যে তুই দেবী মায়ের সন্তান, তোকে উনিই সবসময় কষ্ট থেকে রক্ষা করবেন। রাজু এরপর ভৈরবীকে বলে, চলো, যে করেই হোক এই বদমাইশ লোককে খুঁজে বের করতেই হবে। আমি তাকে টেনে হিঁচড়ে আমার দাদির পায়ের নিচে এনে ফেলবো। দাদিকে কষ্ট দেওয়া প্রতিটা দিনের হিসাব তুলব। ভৈরবীর নানা বলে, তার লোক খবর দিয়েছে যে তাকে একটা জঙ্গলে দেখা গেছে। রাজুরা এবার সেইখানে গিয়ে চেক করে তাকে পাওয়া যায় কি না। তারপর অনেক খুঁজে চলে আসে মহলে, যেখানে সেই লোকটাও এসেছিল গল্পের শুরুতে। রাজু মহল ঘুরে ঘুরে চলে আসে সেই ঘরে যেখানে তার দাদির সমস্ত সম্পত্তি ছিল। ওই সময় সেই লোকটা বেঁচে বেরিয়ে আসে। আসলে সেদিন তাকে মারা হয়নি, তো লোকটা এসেই সাবধান করে যে এখানের কোনো টাকা বা সোনায় হাত না দিতে, তাহলে এই বাড়ির ভূত তাকে ছাড়বে না। রাজু তখন জিজ্ঞেস করে, কিসের ভূত? আমার দাদাই তো এখানে থাকার কথা, কোথায় সে? তাকে বলো বেরিয়ে আসতে। লোকটা বলে, সে তো মারা গেছে কিছুদিন আগে, বেওয়ারিশ লাশের ছাই ছিল, তাই আমি রেখেছিলাম টাকার জন্য। আর তার পকেটে গলায় যা ছিল সব কিছু আমি রেখে দিই। আর পরবর্তীতে তার আত্মা আমাকে এখান পর্যন্ত টেনে টুনে এনে জাহান্নামের জীবন বানিয়ে দিয়েছে। তাই বলছি, বাঁচতে চাইলে তার কোনো জিনিসে হাত দিও না ভাই। রাজু তখন বলে, এখানের একটা কানা করিও দাদার নয়, এই সব কিছু আমার দাদির। আমি তার উত্তরাধিকারী হয়ে নিয়ে যাচ্ছি। এখন সেখানে একটা দলিল নিজে থেকেই পড়তে শুরু করে সেই আত্মা, যেখানে কানাকা রাজু লিখেছে তার যত রকম সম্পদ আছে তা তার মৃত্যুর পরও নিজের থাকবে। এখানে তার প্রাণ আছে, কিন্তু এগুলো কেউ নিতে পারবে না, এমনকি কোনো উত্তরাধিকারীও নয়। যদি নিতে চেষ্টা করে তাহলে তাদের সাথে যা হবে তার জন্য তারা নিজেরাই দায়ী থাকবে। রাজু তখন রেগে মেগে বলে, আমার দাদির সম্পদ এগুলো, তাই আমার কোনো দলিলের প্রয়োজন নেই, আমি তো এগুলো নিয়েই যাব। সাহস থাকলে আমাকে আটকে দেখাও, মরে গিয়েও তোমার তেজ কমেনি, দেখাও দেখি তোমার তেজ, আমিও দেখতে চাই। তো তখনই দেখা যায় ছাই থেকে আত্মা হয়ে আসে কানাকা রাজু, আর এসেই বলে, আরে রাজা সাহেব এসে পড়েছেন, আপনার কি মনে হয় আপনি নিজ ইচ্ছায় এখানে এসেছেন? না না, বরং আমি আপনাকে আসতে বাধ্য করেছি। আমি ইচ্ছা করেই ছবিতে ধরা দিয়েছি আর তোমার দাদির কান পর্যন্ত পৌঁছেছি, যাতে করে তার কারণে তুমি আমাকে খুঁজতে এখানে আসো। আর আমি কেন তোমাকে তোমার দাদির থেকে আলাদা করেছি জানো? কারণ আমার একটা লক্ষ্য আছে, যা আগামী তৃতীয় অমাবস্যাতে পূর্ণ করব। তো আমার দুনিয়ায় তোমাকে স্বাগতম রাজা সাহেব। এখন এই কথা বলে কানাকা রাজু সেখান থেকে চলে যায়। রাজু তখন নিচে এসে দেখে বাইরে যাওয়ার দরজা নেই। তখন লোকটা জানায়, এই ঘরে নিজ ইচ্ছায় আসলেও যাবেন একমাত্র আপনার ওই দাদার ইচ্ছায়। এই কথা শুনে রাজুর মামা বলে, আরে এসব কি বলছে? তখন তারা আরেকটা পথ বের করে, কিন্তু ওই দিকেও যাওয়া যায় না। এই মহলটাই মায়াবী মহল, যেখানে সব চলে ওই কানাকা রাজুর ইশারায়। ওইদিকে কানাকা রাজু গঙ্গাকে স্বপ্নে গিয়ে বলে সে খুব কষ্টে জঙ্গলে পড়ে আছে, তাকে দেখতে হলে সে যেন আগামী অমাবস্যায় সেখানে চলে আসে। এই বলেই সে তার স্বপ্ন থেকে চলে যায়। গঙ্গা তার স্বপ্নের কথা রাজুকে জানায়। রাজু বলে, আরে দাদিমা, এটা কিছু না, বেশি ভেবো না তো। গঙ্গা বলতে থাকে, তুই তোর দাদাকে নিয়ে জলদি চলে আয়, আমার কিচ্ছু ভালো লাগছে না। রাজু বলে, আমি তো সেই কাজেই আছি। আচ্ছা শোনো, তুমি কিন্তু কোথাও যাবে না, আর মাসি, তুমি দাদির প্লিজ একটু খেয়াল রাখো, সে যেন কোথাও চলে না যায়। এই বলেই সে কল কেটে দেয়। তারপরেই রাজু ভৈরবীকে বলে, আমাদেরকে এখানে বন্দি করে বুড়ো আমার দাদিকে টেনশন দিচ্ছে, কি চাইছে সে? ভৈরবী বলে, এটাই তো বুঝতে পারছি না আমরা। তো এবার আবারও পালানোর চেষ্টা করে তারা, কিন্তু হাজার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। তখনই রাজু দেখে বাইরে থেকে গাড়ি নিয়ে আসছে বেজি। রাজুর তো তাকে দেখে আবারও তার পুরনো প্রেম জেগে ওঠে। বেজি তাকে দেখে বলে, তুমি কি ভেবেছিলে তুমি আর তোমার দাদা আমার 3 লাখ টাকা চুরি করে এখানে লুকিয়ে থাকবে আর আমি ধরতে পারবো না? তো কোথায় তোমার দাদা? তাকে এক্ষুনি বলো আমার 3 লাখ টাকা ফিরিয়ে দিতে। রাজু তখন বলে, আরে বুড়োর বুড়ো, এত সম্পদ রেখে 3 লাখ টাকা চুরি করার কি প্রয়োজন ছিল? আচ্ছা বেজি, তুমি কি সেই কলের মেয়ে? বেজি বলে, হ্যাঁ। রাজু তখন জিজ্ঞেস করে,
তুমি না নান? বেইজি বলে, না, আমি এখনও নান হতে পারিনি। রাজু বলে, তার মানে তুমি প্রেম ভালোবাসা বিয়ে সব করতে পারবে? বেইজি বলে, হ্যাঁ, কেন? এবার তো রাজু তার বন্ধুর দিকে তাকাই রেগে মেগে, কারণ সে বলেছিল বেইজি নাকি এসব কিছুই করতে পারবে না। তখন তার বন্ধু বলে, আরে ভাই, এমনিই তোর দাদার হাতে মার খেয়েছি, এবার তো ছেড়ে দে। রাজু বলতে থাকে, শয়তান, আমার প্রেমের 12টাই বাজায় গেল। তো যাক, এবার প্রাসাদের ভেতর আসে সবাই। সেখানে বেইজিকে চার্চের একজন বলতে থাকে, বুড়োর এত বড় প্রাসাদ থাকা সত্ত্বেও তোমার থেকে 3 লাখ চুরি করার কী দরকার ছিল? আজ একে পেলে ছাড়বই না। রাজু তখন বলে, আরে ভাই, কম কথা বল, একবার এসে পড়লে কিন্তু মরতে হবে। বেইজি তো এসবের কিছুই বোঝে না। তখন সে জানায়, আসলে বেইজি, আমার দাদা মারা গেছে, আর এখন আত্মা হয়ে এই পুরো মহলে ঘুরঘুর করছে। তাই বলছি, তার টাকা পয়সার মধ্যে হাত দিলে সে খুবই রেগে যায় আর আক্রমণ শুরু করে, তাই একটু সাবধান। কিন্তু ওই লোকটা তো কোনো কথাই শোনে না, আর বেইজিকে নিয়ে সেই সম্পদের ঘরে চলে যায়। ভাইরাবি রাজুকে বলে, কি ব্যাপার, তোমার কেন বেইজিকে নিয়ে এত চিন্তা হচ্ছে? সে তোমার কি হয়? আসলে ভাইরাবির সাথে তো রাজুর সম্পর্ক শুরু করেছিল, তাই ভাইরাবির এসব দেখে বেশ জেলাস ফিল হচ্ছিল। রাজু তখন বলে, আসলে না, মানে দাদাকে তো জানোই, বেকার তাদের আঘাত করে দিবে, তাই সাবধান করছিলাম, আর কিছু না। ভাইরাবি তখন বলে, বুঝতে পেরেছি, এটা সেই মেয়ে তাই না, যাকে তুমি ভালোবাসতে? রাজু বলে, আরে কে বলেছে? আমি বলেছি? না তো, তাহলে চুপ থাকো তো, এসব নিয়ে বেশি ভেবো না। এদিকে চার্চের সেই লোক আর বেইজি টাকা নিতে চলে আসলে সেখানে শুরু হয় দাদার তাণ্ডব। আর এসব দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে বেইজি পালিয়ে চলে আসে বাইরে, আর রাজুকে বলে, সে তো আমার ব্রাদারকে মেরে ফেলেছে। কিন্তু তখন ব্রাদারও বাইরে চলে আসে আর বলে, না, একটুর জন্য বেঁচে গেছি। আর তখনই তারা বিশ্বাস করে যে আসলেই রাজু সত্য বলছিল, যে তার দাদা মরে গিয়ে ভয়ঙ্কর আত্মাতে পরিণত হয়েছে। এদিকে দেখা যায় দাদা অর্থাৎ ওই কানাকা রাজু একটা ছাগলের বলি দেয় তার নতুন সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। রাতে বেইজি প্রার্থনা করছিল ভীষণ ভয় থেকে। তখনই দেখা যায় দরজা নিজে নিজেই খুলে যায়। এটা দেখে তো বেইজি ভয়ে শেষ। কিন্তু তখন দেখা যায় যে সেখানে কানাকা রাজুর আত্মা নয়, রাজু এসেছে। বেইজি তখন বলে, তুমি এখানে কেন? তোমার প্রেমিকা ভাইরাবি দেখবে, চলে যাও এখান থেকে। রাজু তখন বলে, আরে আরে, আস্তে কথা বলো, আমার তোমাকে কিছু জানানোর ছিল। বেইজি তখন বলে, আমি কি শুনবো? ভাইরাবিকে গিয়ে শোনাও। আমাকে কেন শোনাতে এসেছো? রাজু তখন তাকে চাদরের নিচে গিয়ে বলে, আসলে আমি তোমাকে মনের কথা বলতে চাই, যা এতদিন বলতে পারিনি। তোমাকে আসলে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলি, আর তোমাকে মনের কথা বলতেই সেদিন চার্চেও এসেছিলাম, কিন্তু কোনো কারণে আমাদের সরাসরি দেখাই হলো না। আর তারপর তো আমার বন্ধু আমাকে ভুল ইনফরমেশন দিল, ওই যে নান সম্পর্কে, আর তখনই আমার মনটা ভেঙে যায়, তাই আমি পরে ভাইরাবির সাথে সম্পর্কে জড়িয়েছি। সরি বেইজি, আমি তোমাকে এখনও একইভাবে ভালোবাসি। এসব শুনে বেইজি বলে, তাহলে সেদিন চার্চে তুমি এসেছিলে? আচ্ছা, বুঝলাম। আর ভাইরাবির কি ব্যাপার? তখন তার বন্ধু বলে, এই সব কিছু আসলে আমার জন্যই হয়েছে। আমি আসলে ভাইরাবিকে সেট করেছিলাম যাতে করে সে তোমার কষ্টটা ভুলে থাকতে পারে, না হলে তো বেচারা খুবই ভেঙে পড়েছিল। রাজু তখন বলে, হ্যাঁ বেইজি, বোঝার চেষ্টা করো প্লিজ। বেইজি এসব শুনে বলে, আচ্ছা ঠিক আছে, তো তুমি ভাইরাবিকে আমাদের ব্যাপারে কবে জানাবে? রাজু বলে, জানাবো, সঠিক সময় হলেই জানিয়ে দিব। তুমি শুধু এটুকু বলো যে তুমি আমাকে পছন্দ করো তো? বেইজি বলে, হ্যাঁ, আমি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি। এই ভুতুরে বাড়িতে এসে বুঝুন ভালোবাসাবাসি হচ্ছে। যাক, তারপরেই বেইজি আর ভাইরাবি কথা বলতে বসে। ভাইরাবি বেইজিকে বলে, তুমি রাজুকে আগে থেকেই জানো তাই না? রাজু যাকে ভালোবাসে সে তুমিই তো। কি হলো বলো? এই সব কিছু বাইরে থেকে রাজু শুনতে পেরে যায়, আর খুব ভালো করেই বুঝতে পারে যে সে এবার ভাইরাবির কাছে ধরা পড়ে যাবে। তখন না জানি ভাইরাবি কি করবে, তাই সে তাদের আটকাতে তার দাদার চেয়ারে বসে, আর এমন ভাব ধরে যে তার উপর তার দাদা ভর করেছে। বুঝুন এই ছেলের অবস্থা, একসাথে 2 মেয়েকে চালাতে চাচ্ছে। তো ভাইরাবি বাইরে এসে বলে সে নাটক করছে, যেন আমাদের মধ্যে কথা না হয়। এরপরেই সে বলতে থাকে, এই রাজু, তোমার দাদি কল করেছেন। রাজু তো দাদির কল পেয়েই রিসিভ করে আর বলে, কি হয়েছে দাদি, এখনই কি কল করার ছিল? দাদি বলে, না রাজু, তোমার দাদা স্বপ্নে এসে বলেছিলেন যে উনি নাকি বাঁচবেন না। সত্যি নাকি? বুঝতে পারছি না। তখনই রাজুর ওপর দেখা যায় সত্যি সত্যি তার দাদা ভর করে আর বলে, এটাই সত্য, তোর স্বামী মারা যাবে। এই কথা শুনেই তো এবার দাদি অসুস্থ হয়ে যায়। ভাইরাবি তখন বলে, রাজু কি হয়েছে, কী সব বলছো? তখন তার ভেতর থেকে তার দাদা বলে,
তোমাদের এই খেলা আগামী অমাবস্যা পর্যন্তই চলবে, তারপর তোমাদের সবার প্রাণ শেষ হবে, তৈরি থেকো। এসবে তো তারা ভীষণ ভয় পেয়ে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। রাজু তার দাদিকে বুঝিয়ে বলে যে কাল সে মজা করেছিল। তার দাদি তখন বলে, সত্যি তোমার দাদার কিছু হয়নি তো? তুমি তাকে ফিরিয়ে আনবে তো? রাজু বলে, হ্যাঁ দাদি, তার কিচ্ছু হয়নি, আমি তাকে ফিরিয়ে আনবো, তুমি কোনো চিন্তা করো না। এবার কল রেখেই রাজু বলতে থাকে, অনেক হয়েছে, এবার আমাদেরকে যে করেই হোক এখান থেকে বের হতেই হবে, আর সহ্য করা যাচ্ছে না। আর তোমরা কি কেউ এমন কাউকে চেনো যে ভূত তাড়াতে পারে? বেজি তখন বলে, হ্যাঁ আমি জানি, একজন আছেন, ওনার নাম ডক্টর পদ্মভূষণ। উনি খুব ভালো করেই এরকম সমস্যার সমাধান করে থাকেন, তার জন্য উনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন। এবার ওনাকে এখানে ডেকে আনে রাজু। পদ্মভূষণ এখানে আসতেই কানাকা রাজুর কণ্ঠ শুনতে পায় যে তাকে তার প্রাসাদে ওয়েলকাম করছে। ভেতরে এসে পদ্ম সব কিছু পর্যালোচনা করে, আর এই সব কিছু করার পরই একটা দরজা দেখে বলে, এই দরজাটা যেন কখনোই খোলা না হয়। রাজু তখন তাকে জিজ্ঞেস করে, এই বুড়ো তো মরে গেছে, কিন্তু মরে গিয়েও সে কিভাবে এসব করছে বলুন তো স্যার? পদ্ম বলে, সে কোনো সাধারণ কেউ নয়, বরং এক ভয়ঙ্কর মায়াবী তান্ত্রিক। এর পাশাপাশি সে একজন সাইকিয়াট্রিস্ট। হিপনোটাইজ করে সে মানুষকে তার বশে করে থাকে। এখানে এই মহলের যত ছবি দেখছো, এখানের এই প্রত্যেকটা ছবি, জিনিস, কালার সব কিছুতেই হিপনোটাইজ করার স্টাফ আছে। আর সে তোমাকে তোমার থট প্রসেসকে লক করার মাধ্যমে এই ঘরে বন্দি করে রেখেছে। এই কারণেই তুমি এখান থেকে বের হতে পারছো না। রাজু তখন জিজ্ঞেস করে, তো এসব থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই স্যার? তখন সে বলে, হ্যাঁ অবশ্যই আছে, তোমাকে একটা প্যারালাল ওয়ার্ল্ডে যেতে হবে, আর সেটা একবার তৈরি করতে পারলেই কিছু করা সম্ভব। তাই আমি তোমাকে হিপনোটাইজ করব। এবার রাজু হিপনোটাইজ হয়, কিন্তু সে মাঝপথে চলে আসে, প্রাসাদের একটা ঘরে চলে আসে, যেখানে তার দাদা কারো গলা কেটে কুইয়ে ফেলছিল। এসব দেখে তো সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর ভয়ে চোখ খুলে ফেলে। সে বলতে থাকে সে এসব করবে না। পদ্মভূষণ বলে সে যেন তাকে এই ঘরটা দেখায়। রাজুও তখন সেই মতো তাকে ওই ঘরটা দেখাতে নিয়ে আসে। পদ্মভূষণ তখন ওই কুয়ো থেকে রশি টানতে বলে, আর তখনই দেখা যায় সেখানে তারা কিছু মানুষের বডি পায়। এসব দেখে তো রাজু সহ বাকিরা ভীষণ ভয় পায়, তাই তারা সেখান থেকে পালায়। পদ্মভূষণের পর রাজুদেরকে বলে, সে অসম্ভব একজন, সে আমাকেও ট্র্যাপ করে ফেলেছে। রাজু এসব শুনে বলে, কিন্তু কিভাবে স্যার? পদ্মভূষণ বলে, সে জানে কার কী দুর্বলতা আছে, আর তাই সে সেই সব দুর্বলতাকেই টার্গেট করে আঘাত করে থাকে, হিপনোটাইজ করে থাকে। ভাইরাবি তখন বলে, তাহলে এসব থেকে আমরা বাঁচবো কিভাবে স্যার? এসব থেকে বাঁচার কি কোনো উপায় নেই? তখন পদ্মভূষণ বলে, হ্যাঁ অবশ্যই আছে, একটা উপায় আছে, সেটা হচ্ছে সেলফ হিপনোটাইজ। নিজেকেই নিজের মাইন্ডকে তোমাদের কন্ট্রোল করতে হবে, তাহলেই সে তোমাদেরকে আর কন্ট্রোল করতে পারবে না। তবে এই কাজটা এতটা সহজ হবে না, কারণ এই কানাকা রাজুর মায়া কাটানো অনেক কঠিন। তো এরপর দেখা যায় একটা বই থেকে এই ব্যাপারটা জানার চেষ্টা করে পদ্মভূষণ, যেখানে সারাংশটা ছিল যে একজন মানুষের নিজের সমস্ত ইমোশনের ওপর কন্ট্রোল রাখতে হবে, তবেই সেই কাজটা সঠিকভাবে করতে পারবে। এরকম আরও কিছু ইনফরমেশন সে দিতেই যাবে, তখনই দেখা যায় কানাকা রাজু পদ্মভূষণকে আচ্ছা মতো মারধর করে। আর এবার তো সে তাকে একেবারে প্রাসাদের বাইরেই বের করে দেয়। রাজুদেরও আর করার কিচ্ছু থাকে না। পরদিন রাজু বেইজিকে বলে, আমি আসলে বুঝতেই পারিনি এরকম কিছু হবে। সে আরও বলতে থাকে, তবে এখন আমাদের সবাইকে স্ট্রং থাকতে হবে, তাহলেই আমরা এখান থেকে বের হতে পারবো। এছাড়া এই মায়াজাল থেকে বের হওয়া সম্ভব নয়। বেইজি বলে, বুঝতে পারছি না আমি তোমাকে পাওয়ার খুশি মানাবো এখন, নাকি ওই দাদার এখানে বন্দি হওয়ার কষ্ট। রাজু তখন বলে, দেখো আমরা দুজন একসাথে এখান থেকে বের হব। সেই সময় তো ভাইরাবি তাদের দুজনকে একসাথে দেখে ফেলে, আর এসে বলতে থাকে, ওহো তাহলে এই সবই করো তুমি, আজকে এই মেয়ে তো কালকে ওই মেয়ে, তুমি যদি বেইজিকেই ভালোবাসবে তাহলে আমার সাথে কেন সম্পর্ক করলে? বেইজি তখন বলে, রাজু তুমি তার সাথে সম্পর্ক করেছিলে, এটা ফেক ছিল না? ভাইরাবি বলে, হ্যাঁ উত্তর দাও, আমিও দেখি তুমি কি বলো রাজু। রাজু তখন কথা এড়িয়ে বলে, এর আগে চলো আমরা সবাই গেট দিয়ে বাইরে যাই, তারপর এসব দেখা যাবে। তো রাজু বাইরে যাওয়ার আগেই চলে আসে তার আরেক মেয়ে বন্ধু আনিতা। আনিতা এসে বলে, আমি তোমার সাথে পার্সোনালি কথা বলবো রাজু। এই বললেই রাজু বলে, মানে কি আনিতা? বলে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এটা তো তুমি জানতেই তাই না? তাহলে কিসের বন্ধু আমি? আমি তাই এখানে এসেছি জবাব নিতে। রাজু তখন শখ হয়ে বলে, আরে কি বলছিস এসব? আনিতা বলে, কেন বলবো না, হাজবেন্ডের মতো সারাক্ষণ আমার পাশে থাকতে কেয়ার করতে, তাহলে এটাকে আমি ভালোবাসা ভাববো না তো কি ভাববো? রাজু বলে, আরে আমি এরকম কখন করলাম?
তখন তো বেইজিয়ার ভৈরবী আনিতার পাশে গিয়ে দাঁড়ায় আর বলে, ঠিকই বলেছে আনিতা, তুমি রাজু এরকম করতেই পারো, আমাদের সাথেও তো তাই করলে, তোমার কোনো বিশ্বাস নেই। আর অনেক হয়েছে রাজু, এখন তোমাকেই ঠিক করতে হবে তুমি কাকে চাও। তুমি তো 3 জায়গায় মধু খেয়ে বেড়াতে পারবে না। এবার তো রাজু পড়ে যায় 3 মেয়ের চাপে, একদিকে দাদার তাণ্ডব আর একদিকে এই মেয়েগুলোর তাণ্ডব। যাক, এভাবেই দেখতে দেখতে চলে আসে তৃতীয় অমাবস্যা। ভৈরবী তার নানাকে কল করে আর বলে, রাজু কথা বলবে নানা তোমার সাথে। রাজু তখন তার সাথে কথা বলে। সে বলে যে তার দাদা অসুস্থ, তাই সে যেন তার দাদিকে নিয়ে আসে জঙ্গলে। আসলে এটা তো ছিল কানাকা রাজুর চাল। এদিকে মন্দিরে গঙ্গা গোমাতাকে খাবার দিলে সে তা গ্রহণ করে না। এসব দেখে সে বুঝতে পারে না সে এমন কেন করছে। গঙ্গাকে তখন পণ্ডিত জানায় এটা কোনো অশুভ লক্ষণ। গঙ্গা তখন কেঁদে ফেলে আর প্রার্থনা করতে থাকে তার স্বামী যেন ঠিক থাকে আর তার কাছে যেন সুস্থ হয়ে ফিরে আসে। তখনই সে দেখে ভৈরবীর নানা মানে তার সেনাপতি গঙ্গা রাজু আসছে। এদিকে রাজু একটা রুমে দেখে তার দাদির ছবির সাথে বুড়ো তন্ত্রমন্ত্র করছে। রাজু এসব দেখে বলে, বুঝলাম না, বুড়ো আমার দাদির ছবি নিয়ে এসব কেন করছে। তখনই তার কাছে কল আসে গঙ্গা রাজুর আর সে জানায় তার দাদিকে গিয়ে সে বলেছিল তার কথা। রাজু বলে, আমার কথা? আমি কবে কি বললাম? গঙ্গা রাজুও তখন অবাক হয় আর বলে, কেন? তুমি না বললে তোমার দাদা অসুস্থ, তাই দাদিকে নিয়ে যেতে? রাজু বলে, আরে আমার দাদা তো আরও আগেই মারা গেছে, এসব তার মায়া, কিন্তু এখন দাদি কেমন আছে? গঙ্গা রাজু বলে, আমি ওনাকে সব জানাতেই উনি ব্রেন স্ট্রোক করেন, হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে, ডাক্তার বলেছে 2 ঘন্টার আগে কিছুই বলা যাবে না। রাজু এই কথা শুনেই গাড়িতে উঠে পড়ে আর দ্রুত ড্রাইভ করে চলে আসে হসপিটালে এসেই তার দাদিকে সে বেডে শুয়ে থাকতে দেখে। তার মাসিকে আর গঙ্গা রাজুকে জিজ্ঞেস করে তার দাদি কেমন আছে, কিন্তু তারা তো এর কোনো কথাই শুনতে চায় না, এমনকি তারা তাকে দেখতেও পায় না। রাজু তো খুবই অবাক হয়ে যায় যে এসব কি হচ্ছে তার সাথে। তখন তাকে তার দাদা বলে তারা কিছুই দেখতে বা শুনতে পাচ্ছে না। রাজু রাজু তখন চোখ খোলে, সে তো এখনো প্রাসাদের গেটের ভেতরেই দাঁড়িয়ে আছে আর এই সব কিছুই ছিল তার হ্যালোসিনেশন। তার দাদা তখন বলে, তোর হাসপাতালে যাওয়া ছিল ভ্রম, এখন যদি তুই এখান থেকে বের হতে চাস তাহলে তোর আমার থেকেও আগে চিন্তা করতে হবে, আগে ভাবতে হবে, তবেই তুই মুক্তি পাবি, তার আগে নয়। আমি তোকে আর তোর দাদিকে আলাদা করেছি যাতে করে অমাবস্যার রাতে তাকে প্রাণে মারতে পারি। একথা বলেই দাদা ভ্যানিশ হয়ে যায় আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় কানাকা রাজু তার মরার 3 দিন আগে প্রার্থনা করে সে তার বুড়ো শরীর ত্যাগ করে নতুন করে জন্ম নিতে চায় আর তার সম্পদ আজীবন ভোগ করতে চায়। তখনই তাকে সমাধান দেওয়া হয় যে যদি এমনটা করতে হয় তাহলে তার স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হতে হবে, সে চাইলেই খুন করতে পারবে না, তবেই তার পাপের প্রায়শ্চিত্ত হবে আর নতুন জন্ম হবে। আর এই জন্যই সে কৌশলে গঙ্গাকে অসুস্থ করে মৃত্যুর মুখে পৌঁছে দেয়। বর্তমানে এই সব কিছু জানার পর রাজু চলে আসে তার সম্পদের ঘরে আর সেখানে আগুন ধরিয়ে দেয়। তখন কানাকা রাজু বলে, আমাকে এসব পুড়িয়ে মারার পরিকল্পনা করছো, আর সেই চিন্তা তোমার মাথায় আনা ব্যক্তি আমি নিজেই। আমিই তোমাকে বলেছি হাসপাতালে যাওয়াটা ভ্রম আর এখানে থাকাটা বাস্তব। আসলে তো এটা ভ্রম আর হাসপাতালে থাকাটা সত্যি। আমি এই জন্য করেছি যেন তোমার হাতেই তোমার দাদুর মৃত্যু হয়। দেখো তাকিয়ে, তুমি আগুন তোমার দাদিকে দিচ্ছ। এবার রাজু তাকিয়ে দেখে যে সে তো হাসপাতালে তার দাদির পায়ে আগুন দিয়েছে। সে তাড়াতাড়ি সেটা নিভিয়ে সেখান থেকে সরে আসে। তখন সে দেখে না, সে তো প্রাসাদেই আছে। আবার দেখে সে হাসপাতালে। এভাবেই রাজু হাসপাতালে প্রাসাদে যাওয়া শুরু করে। এই করতে করতে সে প্রায় পাগল হয়ে যায়। হাসপাতালে বসে সে তার দাদিকে রক্ষা করার চেষ্টা করে ভূতের থেকে। সে বারবার বলে সে তার দাদিকে সেফ রাখবে যেভাবেই হোক। তাকে এভাবে উত্তেজিত হতে দেখে কানাকা রাজু মজা করে বলে, পাগল হয়ে গেছে। রাজু তখন কোনোভাবে নিজেকে শান্ত করে আর তখনই সে পদ্মভূষণের কথা মনে করে। সেলফ হিপনোটাইজের ব্যাপারটা বোঝার চেষ্টা করে। অনেকভাবে নিজের চিন্তা শক্তিকে কন্ট্রোল করার ট্রাই করে, কিন্তু বারবার সে ব্যর্থ হচ্ছিল। তার মাথা ব্যথায় ফেটে যাওয়ার উপক্রম। তখনই রাজু হাল ছেড়ে দাদিকে বলে, দাদি আমি কিভাবে তোমাকে বাঁচাবো? আমার জীবনের একমাত্র ভালোবাসা তুমি, আমি কিভাবে তোমাকে হারাবো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, কিভাবে তোমাকে সেভ করব। দাদি তুমিই বলে দাও আমাকে। কথা বলছো না কেন? তুমি কত ভালো রান্না করতে দাদি, মনে আছে? আমি সব সময় বলতাম। হো না, তুমি তো মহারানী, দেবনগর সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী মহারানীর গঙ্গা দেবী। এই বলে চিৎকার করতে থাকে রাজু। আর তখন সে নিজেই নিজেকে সেলফ হিপনোটাইজ করে চলে যায়। দেবনগর কানাকা রাজু এসব দেখে রাজুকে আটকাতে চায় আর বলে যে এসব আমার ভ্রম, তুমি এখানেই আছো, হাসপাতালে না, ফিরে এসো রাজু।
তখন তার দাদিকে জিজ্ঞেস করে এই মায়াবী দানবকে সে কী করবে। তার দাদি তখন বলে তাকে মেরে দিতে। রাজু এবার চোখ খোলে আর বলে, বুড়ো এখন তুই শেষ, তোকে পিস পিস করে ভাসিয়ে দেব আমি। রাজু প্রথমেই আগুন লাগায় তাকে। সে দেখে তখন তার নিচে পানি ভরে গেছে, কুমির আসছে তাকে খেতে। যদিও এই সবই ছিল মায়া ওই কানাকা রাজুর, তবে রাজু যেহেতু তার প্যারালাল ওয়ার্ল্ডকে তার দাদির সাথে কানেক্ট করে ফেলেছে, তাই তার দাদি তাকে এখন হেল্প করতে থাকে এই ভ্রমের সাথে ফাইট করতে। তার দাদি তাকে বলে কাকে কিভাবে মারতে হবে। রাজু তখন নির্ভয়ে লড়াই করে যায় আর একে একে সব কিছু হারিয়ে ফেলে। সবশেষে রাজু আগুন নিয়ে কানাকা রাজুর দুর্বলতা সম্পদে আঘাত করে। সে সব কিছু ফুরিয়ে ফেলতে থাকে। কানাকা রাজু তখন ভাইরাবিকে ডাকে আর জিজ্ঞেস করে সে কিভাবে এসব করছে, তাকে আটকাতে পারছে না কেন। ভাইরাবি জানায় তার আবেগ তাকে নিয়ন্ত্রণ করছে। তার আবেগ, ভালোবাসার রাগ সব একসাথে কাজ করছে, তাই তার মধ্যে কোনো ভয় নেই। সেইভাবে চলতে থাকলে তোমার সমস্ত মায়া কাটিয়ে উঠবে, তারপর তোমার বিনাশে পুরো পৃথিবী সাথ দিবে। তখন কানাকা রাজু বলে আমাকে শেষ করলে তোর দাদিও তো মরে যাবে, সে আমাকে হারানোর শোক সহ্য করতে পারবে কি? চিতায় উঠাবে নিজের দাদিকে? রাজু তখন দুর্বল হয়ে পড়ে আর দাদিকে মনে করে, আর এই সুযোগে কানাকা রাজু তাকে ধরে ফেলে। তবে রাজুকে তখন তার দাদি বলে তাকে লড়তে হবে, সে দেবীর সন্তান, তার কিচ্ছু হতে পারে না, এই রাক্ষসকে শেষ করতেই হবে। রাজু তখন তার মাইন্ড থেকে দাদির কথা নেয় আর নিজেকে স্ট্রং করে। পরে সে কানাকা রাজুকে একেবারে শেষ করতে শুরু করে আর তার মধ্যে তখন বিশেষ পাওয়ারও চলে আসে, যার মাধ্যমে সত্যিই কানাকা রাজুর কাহিনী শেষ হয়। এখান থেকেই দৃশ্য আসে পরের দিন। তারা সবাই ফিরে আসে। রাজু তার দাদিকে কানাকা রাজুর ছবি দেখায়, কারণ তারা আজ তার শ্রাদ্ধ করছিল। রাজু তো ভয়ে ছিল যে তার দাদি না জানে কি রিয়াকশন দিবে, সে আবারও অসুস্থ না হয়ে পড়ে। তবে দেখা যায় গঙ্গা দেবী তো কানাকা রাজুকে ভুলেই গেছে। ফাইনালি সেই লোককে ভুলে যায় সে, তার কারণ হয়তোবা তার তন্ত্রমন্ত্র কেটে গেছে। এই জন্য যেহেতু তার রোগ ছিল, তাই তখন সব ভুললেও সেই শয়তানকে মনে রাখত। তবে আজ একেও ভুলে যায়, কারণ তন্ত্রমন্ত্র এফেক্ট শেষ হয়ে যায়। রাজু তো হাফ ছেড়ে বাঁচে আর বলে এটা একটা লোভী লোক ছিল দাদি, তাই লোভ তার কাল হলো আর মরেও গেল। এবার পরদিন রাজুকে বাড়ি খুঁজে চলে আসে তার 3 মেয়ে বন্ধু, আর তারা বলে যে আগে রাজুকে খুঁজে পাবে রাজু তার। রাজু আড়াল থেকে এইসব দেখে বলে আমাকে কেউ খুঁজে পাবে না। তখনই তাকে একটা শক্তি টেনে আনে অন্য জায়গায়। রাজু দেখে সেখানে তার মতনই কেউ অদ্ভুতভাবে বসে আছে, যে তার দিকে তাকিয়ে স্মাইল করছিল। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আর এর থেকে বোঝাই যায় যে দ্বিতীয় পার্ট আসতে চলেছে, আর সেখানেই আমরা রাজুর মতো দেখতেই নতুন অবয়বের আসল কাহিনী জানতে পারবো, আর শেষমেশ রাজু কার হবে সেটাও জানতে পারবো। যাক, এই তো ছিল আমাদের আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে ভুলবেন না কিন্তু। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।